ওকে, তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পরমাণু এবং অণু, অ্যাটম অ্যান্ড মলিকিউল। আমি যদি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দেই, মনে করো যে আহ, এটা একটা তোমার লোহা, হ্যাঁ, এটা একটা লোহার দণ্ড নিলা। এই লোহাটাকে তুমি ভাঙতেছো ভাঙতেছো ভাঙতেছো, ভাঙার পরে আলটিমেটলি কি পাবা? ভাঙার পরে এখানে তুমি আলটিমেটলি আয়রন নামক একটা পরমাণু পাবা। হ্যাঁ, ভাঙতে একদম ক্ষুদ্রতম পর্যায়ে তুমি যদি যাইতে পারো, ভাঙতে 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 লোহা বা এটাকে যদি ভাঙতেই থাকো একদম ক্ষুদ্রতম স্টেটে যেটা যাবা, একদম ক্ষুদ্রতম কণায় যদি যাও, সেটা হচ্ছে তুমি আয়রন নামক পরমাণু পাবা। ঠিক আছে, আয়রন নামক পরমাণু পাবা। সেমভাবে একটা স্বর্ণের দলা, সেমভাবে তোমার হাতে থাকা একটা কলম, যে কোনো কিছুকেই ভাঙতে থাকো, যে কোনো পদার্থের একদম ক্ষুদ্রতম স্টেট, ক্ষুদ্রতম অবস্থাকে আমরা বলবো পরমাণু। ঠিক আছে, তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ঠিক আছে, মৌলিক পদার্থের একদম ক্ষুদ্রতম, এর চাইতে ক্ষুদ্র আর সম্ভব না। ভাঙতে 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 একদম যদি ছোট্ট অবস্থায় চলে যাও, ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে। যেমন নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান, আর অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান। তো নাইট্রোজেন অক্সিজেন এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের মৌলিক, যে মৌলিক পদার্থ আমরা বললাম মৌল, এই মৌলগুলাই হচ্ছে নাইট্রোজেন। তাহলে আমাদের টোটাল আবিষ্কৃত মৌলের সংখ্যা কত বললাম? 118টা। আমরা এগুলা ষষ্ঠ অধ্যায়ে বিস্তারিত শিখব। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, এভাবে আমরা টোটাল 118টা মৌল জানবো। তোমাদের মিনিমাম 30টা হলে মুখস্থ রাখতে হবে, প্রথম 30টা হলে মুখস্থ রাখতে হবে। আমি কাদের বাসায় গেছিলাম লাস্ট? আদিরাদের বাসায় গেছি মনে হয়। ওই দিন তোমাদের বাসায় একটা বড় পর্যা সারণী বাঁধানো দেখছিলাম। মোস্ট প্রবলি তোমার আপুরা এটা ইউজ করছে, ওখান থেকে দেখে দেখে জান্নাতুল নাইম এখানে হ্যাঁ, গেছিলেন যে। জান্নাতুল নাইমদের ওখানে একটা বড় করে পর্যা সারণী আমি দেখছিলাম, ওখান থেকে সুন্দরভাবে মুখস্থ করে নেবে। হ্যাঁ, এই, আর তোমাদের প্রত্যেকের বইয়ে দেখবা, প্রত্যেকের বইয়ে এই যে তোমার পর্যায় সারণী একটা অধ্যায় আছে, হ্যাঁ, চতুর্থ অধ্যায় মোস্ট প্রবলি। ওই পর্যায় সারণী অধ্যায়ে দেখবা, পর্যায় সারণীর প্রত্যেকের বইয়ে আছে। ঠিক আছে, এই রসায়ন বই তো এখন পেয়ে গেছো। ওখান থেকে 30টা তোমাদের, ন্যূনতম 30টা হলে মুখস্থ রাখতে হবে। 30টা যদি মুখস্থ করতে পারো তুমি, তোমার এসএসসিও হয়ে যাবে, এইচএসসিও অনেকটাই হয়ে যাবে। এইচএসসি মনে করো যে 90% হয়ে যাবে, এর বাইরে আর লাগেই না সচরাচর। আচ্ছা, তো দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলা হয়। তাইলে আমরা তো পরমাণু বুঝলাম, পরমাণু মানে কি? এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলবো? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই আমরা বলবো তোমার পরমাণু। ঠিক আছে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা বলবো পরমাণু। তাহলে বলা, হাইড্রোজেন একটা কি পরমাণু, হিলিয়াম একটা কি পরমাণু, লিথিয়াম একটা কি পরমাণু, বোরন একটা কি পরমাণু, বেরিলিয়াম একটা কি পরমাণু, তাই না? এখন এই একাধিক পরমাণু যখন একসাথে হবে, একাধিক পরমাণু যখন তোমার একসাথে হবে, কিসের মাধ্যমে একসাথে হবে? রাসায়নিক বন্ধনের মাধ্যমে একসাথে হবে। তাহলে একাধিক পরমাণু যখন একসাথে হবে, তখন তাকে আমরা বলবো অণু। ঠিক আছে, মনে করি যে দুটা হাইড্রোজেন তুমি একসাথে করলা, দেন তুমি যেটা পাবা, দুটা হাইড্রোজেন তুমি একসাথে করলে যেটা পাবা, সেটা হচ্ছে হাইড্রোজেন অণু। তাহলে এটা কি হবে? এই যে H2, এই টুটা আমরা কিভাবে লিখি? সাবস্ক্রিপ্ট হিসেবে লিখি, মানে ডান পাশের নিচে ছোট করে। ঠিক আছে, টুটা কিভাবে লিখবা? ডান পাশের নিচে ছোট করে, এই যে হাইড্রোজেন দিলা তো, ডান পাশের নিচে ছোট করে লিখবা, সাবস্ক্রিপ্ট বলা হয় এটাকে। আর উপরে লিখলে এটাকে কি বলা হয়? ওই যে এ স্কোয়ার বলো না, এ স্কোয়ার, এই যে এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, আর ডান পাশে নিচে ছোট করে লিখলে এটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তাহলে H2, এটা হচ্ছে তোমার কি? অণু। এই যেটা কি, এটা হচ্ছে একটা অণু। এগুলো বড় বড় ক্লাসে গিয়েও এসএসসি এইচএসসির পোলাপানো ভুল করে, তোমাদের ভুল করলে চলবে না, তোমাদের একদম বেসিক থেকে পড়তেছো তোমরা। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে অণু, এটা হচ্ছে অণু। তাহলে দেখো, এই হাইড্রোজেনটা কি? পরমাণু। হাইড্রোজেনটা কি? পরমাণু। এই হাইড্রোজেন মিলে যেটা গঠন করেছে, সেটা হলো হাইড্রোজেন অণু। এই হাইড্রোজেন অণুটা হচ্ছে মূলত গ্যাস। এটা কি? এটা একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আমরা যে হাইড্রোজেন গ্যাস বলি, এই হাইড্রোজেন গ্যাসের সংকেতটাই হচ্ছে H2। হাইড্রোজেন গ্যাসের সংকেতটা হচ্ছে কি? H2। তাহলে এটা কি? এটা হচ্ছে হাইড্রোজেন অণু। তাহলে দুই বা দুইয়ের অধিক, এখানে একাধিকও যুক্ত হইতে পারে। মনে করো যে অক্সিজেন প্লাস অক্সিজেন যখন দুইটা যুক্ত হয়, তখন অক্সিজেন গ্যাস। এটা কিভাবে যুক্ত হবে? এগুলো আমরা পরবর্তী অধ্যায়ে জানবো, পঞ্চম অধ্যায়ে শিখবো বিস্তারিত, যে রাসায়নিক বন্ধন 3 প্রকার: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। হ্যাঁ, এগুলো আমরা আরেকটু বড় হই তারপরে জানবো। তাহলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, কিসের মাধ্যমে? রাসায়নিক বন্ধনের মাধ্যমে। তাহলে অক্সিজেন প্লাস অক্সিজেন যখন একসাথে হয়, কি গঠন করে? অক্সিজেন অণু।
ঠিক আছে? এই যে অক্সিজেন অণু, এবার এখানে ২ বা ২ এর অধিকও হইতে পারে। মনে করো অক্সিজেন ৩ টা যুক্ত ফর্ম হইছে, অক্সিজেন ৩ টা যুক্ত হইছে একসাথে। তখন এটা পড়ো ওজোন। ওজোন গ্যাস পড়ো নাই? আমরা ছোটকালে পড়ে আসছি না যে ওজোন গ্যাস, আমরা জানি বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে তোমার ওজোন গ্যাস আমাদের যেটা সূর্যের অতিবেগুনি রশ্মির আঘাত থেকে আমাদেরকে রক্ষা করে, তাই না? এই ওজোন গ্যাস, ওজোনের সংকেত হচ্ছে O3, ওজোন। ওজোন এটা কি? এটা হচ্ছে ওজোন। ওজোন স্তরের যে ওজোন গ্যাস থাকে, ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। তাহলে এভাবে এটা হচ্ছে কি তাহলে অণু। তাহলে শুধু অক্সিজেন ও বললে শুধু ও হচ্ছে অক্সিজেন, অক্সিজেন শুধু ও হচ্ছে কি অক্সিজেন। আর দুটা অক্সিজেন মিলে গঠন করা অক্সিজেন অণু, ঠিক আছে? অক্সিজেন গ্যাস বা অক্সিজেন অণু। তাহলে ২ বা ২ এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে আমরা অণু বলে। রাসায়নিক বন্ধন সম্পর্কে তোমরা পঞ্চম অধ্যায়ে জানবা, ওকে? দুটো অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠিত হয়। এই যে বললাম অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে, তাহলে এটা একটা অক্সিজেন এটা একটা অক্সিজেন পরমাণু, এটা একটা অক্সিজেন পরমাণু, দুটার সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করে। আবার একটা কার্বন দুটো অক্সিজেন, এবং যদি হয় যে একটা কার্বন দুটো অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়েছে, একটা কার্বন দুটো অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হলে কার্বন ডাইঅক্সাইড গঠন করবে। কি? একটা কার্বন দুটো অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হলে কি গঠন করবে? কার্বন ডাইঅক্সাইড। এটাই। তাহলে পরস্পর যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড অণু গঠিত হয়। একই মৌলের একাধিক পরমাণু যুক্ত হলে তাকে মৌলের অণু বলা হয়। তাহলে একই মৌলের, দেখো এটা কি? এটা হচ্ছে তোমার একই মৌল না, অক্সিজেন প্লাস অক্সিজেন। এটা হচ্ছে অক্সিজেন প্লাস অক্সিজেন। এখানে একই মৌল না, এটা অক্সিজেন, এটা অক্সিজেন। তাহলে এটা হচ্ছে মৌলের অণু। আর যদি এমন হয় যে তোমার ভিন্ন ভিন্ন মৌলের একটা কার্বন নিলা, দুটো অক্সিজেন নিলা, দেন এটা কার্বন ডাইঅক্সাইড, দেন এটা হচ্ছে একটা কার্বন একটা অক্সিজেন, তাহলে এটা ভিন্ন ভিন্ন না? এটা কার্বন হলে এটা অক্সিজেন নাও, তাহলে এটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে যৌগের অণু। তাহলে মৌলের অণু মানে কি? একই মৌলের একাধিক পরমাণু, মানে হচ্ছে এরা একই, এখানে অক্সিজেন নিলে এখানে অক্সিজেন নিলা, অক্সিজেন অক্সিজেন নিলে অক্সিজেন গ্যাস ফর্ম হইলো। দেন তোমার এখানে কার্বন প্লাস অক্সিজেন, তার মানে হয়েছে ভিন্ন ভিন্ন হলে এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটা হচ্ছে যৌগের অণু, ঠিক আছে? তাহলে এগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু, যে বলো মৌলের অণু উদাহরণ হচ্ছে অক্সিজেন O2, আর যৌগের অণু উদাহরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দুটো কিন্তু আলাদা আলাদা বিষয়, ওকে? আচ্ছা, আমরা এতক্ষণ যে বললাম মোল বা এই ও, তারপর এইচ, এগুলো তা আমরা বললাম মৌলিক পদার্থ কয়টা? মৌলিক পদার্থ হচ্ছে ১১৮টা টোটাল, হ্যাঁ? মৌলিক পদার্থ কয়টা? ১১৮টা। এই যে মৌলিক পদার্থের যে হাইড্রোজেনের যে প্রথম বর্ণ এইচ, হাইড্রোজেনের যে প্রথম বর্ণ এইচ, এই এইচ এর মাধ্যমে আমরা এটার প্রতীক কি দিব? এইচ। তার মানে এইচ দিয়েই বুঝবো যে এটা হাইড্রোজেন। তারপর অক্সিজেন, ও দিয়ে বুঝবো এটা অক্সিজেন, ঠিক আছে? এন দিয়ে নাইট্রোজেন দিয়ে বুঝবো এটা নাইট্রোজেন, ওকে? এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে মৌলের প্রতীক মানে কি? এগুলো ভুল করা যাবে না, একদম সিলি মিস্টেক করে একদম বড় হয়েও। সিম্বল অফ এলিমেন্ট, মৌলের প্রতীক মানে কি? কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। তাহলে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নাম, ইংরেজিও হইতে পারে, ল্যাটিন নামও হইতে পারে। আমরা অনেক সময় দেখবো যে কোনো কোনো শব্দের আমরা ল্যাটিন নামের প্রথম শব্দটা ইউজ করতে পারি। এই যে এগুলো আমাদের এসএসসি এইচএসসি পরীক্ষা আসে, মেডিকেলেও আসছে কয়েকবার, যে এই সোডিয়ামের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, ন্যাট্রিয়াম থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু তোমার ইংরেজি শব্দ থেকে নেওয়া হয় না, এটা থেকে নেওয়া হয়েছে? ল্যাটিন নাম থেকে। তাহলে ইংরেজি শব্দ থেকেও নেওয়া হতে পারে, ল্যাটিন নাম থেকেও নেওয়া হতে পারে। প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। নিয়মটা হচ্ছে কি? প্রথমত মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। তাহলে এই যে এখানে দেখো হাইড্রোজেনের প্রথম অক্ষর কি? এইচ না, তাই এইচ দিব। অক্সিজেনের প্রথম অক্ষর কি? ও না, তাই ও দিব, এইভাবে। দেন যেমন হাইড্রোজেন এর প্রতীক হলো এইচ, কার্বনের প্রতীক হলো সি, অক্সিজেনের প্রতীক হলো ও। যদি ২ বা ২ এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, মনে করো যে হাইড্রোজেনও তো তুমি এইচ নিয়ে নিলা, এবার আসো হিলিয়াম। হিলিয়ামের ক্ষেত্রেও তুমি কি আবার এইচ নিতে পারবা? কারণ এই ক্ষেত্রে তো তুমি অলরেডি এইচ একবার নিয়ে নিছো। হাইড্রোজেনের ক্ষেত্রে তো তুমি এইচ এর প্রতীক নিয়ে নিছো, হাইড্রোজেনের জন্য এইচ, তুমি এইচ মানে বুঝবা হাইড্রোজেন। এখন তুমি কি আবার হিলিয়ামের জন্য আবার এইচ নিতে পারবা? তখন তোমাকে দুইটা অক্ষর নিতে হবে। একটা হাইড্রোজেনের, এটা হচ্ছে হিলিয়ামের এইচ নাও, তাহলে হিলিয়ামের সংকেত বলবা এইচ ই, ঠিক আছে? যেহেতু আমরা এইচ একবার নিয়ে নিয়েছি, তাই হিলিয়ামের জন্য আমরা এইচ শুধুমাত্র নিতে পারতেছি না, এই জন্য আরেকটা শব্দ জোড়া লাগাই দেই, এইচ ই। হিলিয়াম হিসেবে আমরা বলবো এইচ ই কে, এভাবে। তাহলে যদি ২ বা ২ এর অধিক মৌল ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, তাহলে দেখো এখানে হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে একই হয়ে যাচ্ছিল। তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, অন্য ক্ষেত্রে সেক্ষেত্রে ২ অক্ষরে লেখা হয়। তাহলে আমরা দেখো হাইড্রোজেনকে প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করে দিলাম, আর হিলিয়ামকে হাইড্রোজেন দ্বারা এইচ এইচ না বলে এইচ ই বললাম, মানে ২ অক্ষর নিলাম এক্ষেত্রে, ঠিক আছে?
তো নামের প্রথম অক্ষরটা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং নামের অন্য অক্ষরগুলো ছোট হাতের, তাহলে প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকি অক্ষরগুলো ছোট হাতের। যেমন আরেকটা উদাহরণ হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের জন্য আমরা এন ইউজ করি, ঠিক আছে? নাইট্রোজেনের জন্য আমরা এন ইউজ করি। সেম ব্যাপার নিয়ন গ্যাসের জন্য আমরা এন ই ইউজ করি, ঠিক আছে? নাইট্রোজেনের জন্য এন ইউজ করি, নিয়ন গ্যাসের জন্য কি ইউজ করি, এন ই ইউজ করি, এভাবে, ঠিক আছে? আর প্রথম অক্ষরটা হবে বড় হাতের, বাকি অক্ষরগুলো ছোট হাতের হবে। প্রথম অক্ষর বড় হাতের, বাকি অক্ষর ছোট হাতের হবে। তো এখানে দেখো কার্বন ইংরেজি নাম সি, সি এর অনুসারে সি নেওয়া হয়েছে। ক্লোরিন, ক্লোরিনের জন্য সিএল, ক্লোরিনের জন্য সিএল। ক্যালসিয়াম, ক্যালসিয়ামের জন্য সি এ, ক্যালসিয়াম, ক্যালসিয়ামের জন্য কি নেওয়া হয়েছে, সি এ। কার্বনের জন্য সি, ক্লোরিনের জন্য সিএল, ক্যালসিয়ামের জন্য সি এ নেওয়া হয়েছে। এরপর কোবাল্টের জন্য সিও, কোবাল্টের জন্য সিও। ক্যাডমিয়ামের জন্য সিডি, ক্যাডমিয়ামের জন্য সিডি। ক্রোমিয়ামের জন্য সিআর। আগামীকাল আমি এই জায়গা থেকে কোয়েশ্চেন করব বক্স, আই রিপিট, বক্স যেখানে আছে, বক্স, এই যে বক্স টাইপ যেখানে পাবা, বক্স খুব সুন্দর মতো করে পড়বা, বক্স ভালো মতো করে পড়বে, মুখস্থ করবা। কার্বনের সংকেত কি আমি এখান থেকে জিজ্ঞেস করব, কার্বনের সংকেত কি বলো, সি। ক্লোরিনের সংকেত হলো সিএল। ক্যালসিয়ামের সংকেত হলো সিএ। কোবাল্টের সংকেত হলো সিও। ক্যাডমিয়ামের সংকেত হলো সিডি। ক্রোমিয়ামের সংকেত হলো সিআর। ওকে, কার্বনের সংকেত হলো সি, ক্লোরিনের সংকেত হলো সিএল, ক্যালসিয়ামের সংকেত সিএ, কোবাল্টের সংকেত সিও, ক্যাডমিয়ামের সংকেত সিডি, ক্রোমিয়ামের সংকেত সিআর। ওকে, এভাবে পড়বা। এরপরে আসো যে এগুলো হচ্ছে ইংরেজি নাম থেকে নেওয়া, সেমভাবে ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে এমন কিছু, এগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ, উপরেরগুলো থেকে নিচেরগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। এগুলো একটু কষ্ট হবে পড়তে, তারপরেও খুব কষ্ট করে হলেও, বলো। স্যার ক্যাডিয়ান আমেরিকান স্যার সি এ হবে না স্যার, একটা সি ডি দিছে যে। না, দেখো এটা এটা তুমি কেমনে হিসাব করবা, তুমি দেখি ক্যালসিয়ামের জন্য সিয়া নিয়ে নিছো না, এই জন্য তুমি ক্যাডমিয়ামের চাইলেও সিয়া আর নিতে পারবে না, এই জন্য দ্বিতীয় যে শব্দটা আছে, তৃতীয় শব্দ সিডি নিতে হয়েছে, বুঝতে পারছো? তুমি তো একবার সিয়া নিয়ে নিয়েছো জি। ক্যালসিয়ামের জন্য, এই জন্য আবার সিয়া নিতে পারবে না, তো একইটা দুইবার হতে পারবে না, এই জন্য সিডি নিতে হয়েছে। ওকে, আচ্ছা। আচ্ছা। তো আমরা এক্ষেত্রে ইংরেজির জন্য, ইংরেজির জন্য এগুলো পাবো। সেমভাবে ল্যাটিন নাম, ল্যাটিন নাম এগুলো একটু কঠিন লাগতে পারে, এগুলা আস্তে আস্তে পড়বা, তবে খুব ভালো হয় যদি শিখে ফেলো, হ্যাঁ, খুব ভালোভাবে যদি শিখে ফেলো একেবারে পড়া হয়ে যাবে। তোমাদের যদি সময় আছে পর্যাপ্ত, আমি খুব অল্প অল্প পড়াচ্ছি, ভালো মতো করে শিখে ফেলো, হ্যাঁ। তাহলে দেখো, সোডিয়ামকে কী নামে ডাকবা, সোডিয়ামকে, সোডিয়াম কোন নাম থেকে এসেছে, সোডিয়াম আসছে নেট্রিয়াম থেকে, সোডিয়াম আসছে কি থেকে, নেট্রিয়াম থেকে, নেট্রিয়াম, নেট্রিয়ামের এন এ থেকে আসছে, সোডিয়াম আসছে কি থেকে, নেট্রিয়াম, এটাকে কি বলবা, নেট্রিয়াম থেকে সোডিয়াম আসছে, নেট্রিয়ামের এন এ, এটার নাম কি, এন এ মানে কি বুঝবা, এন এ মানে বুঝবা সোডিয়াম, এন এ মানে কি বুঝবা সোডিয়াম, এন এ মানে কি বুঝবা সোডিয়াম, এটা নেট্রিয়াম থেকে আসছে। কপার, কপার হচ্ছে কাপরাম, কপারটা ল্যাটিন নাম কি, কাপরাম, কাপরামের থেকে আসছে সি ইউ, কাপরাম থেকে আসছে হলো সি ইউ। তাহলে সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, নেট্রিয়াম থেকে আসছে এন এ। কপার, কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপরাম, কাপরাম থেকে আসছে সি ইউ। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম কি, ক্যালিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম কি, ক্যালিয়াম, এই ক্যালিয়াম থেকে আসছে কে, তাহলে কে মানে কি বুঝবা, কে মানে পটাশিয়াম, সি ইউ মানে কি কপার, এন এ মানে কি সোডিয়াম। এরপর আসো সিলভার, সিলভার থেকে আসছে আর্জেন্টাম, এটা কি আর্জেন্টাম, সিলভারের ল্যাটিন নাম কি, সিলভারের ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, সিলভারের ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, আর্জেন্টামের যে প্রথম, এখানে দেখো, এখানে এ আর, এ আর কেন নেয় নেয়, এ আর কে আমরা আর্গন গ্যাস হিসেবে জানবো, হ্যাঁ, এই জন্য এখানে এ আর নেয় নেয়, এখানে কি নিছে, এজি নিছে, এজি, এটাকে কি, এটা হচ্ছে সিলভার, এজি মানে কি, এজি মানে হলো সিলভার, তাহলে সিলভারের সংকেত কি, এজি, সিলভারের সংকেত কি, এজি। এরপর আসে টিন, টিনকে বলে স্টেনাম, টিনকে কি, স্টেনাম, টিনের ল্যাটিন নাম কি, স্টেনাম, টিনের ল্যাটিন নাম হচ্ছে স্টেনাম, টিনের ল্যাটিন নাম হচ্ছে স্টেইনাম, এখান থেকে আসে এস এন, টিনের ল্যাটিন নাম হচ্ছে স্টেইনাম, এখান থেকে আসছে এস এন, টিনের ল্যাটিন নাম হচ্ছে স্টেইনাম, এখান থেকে আসছে এস এন। এরপর আসে যে অ্যান্টিমনি, অ্যান্টিমনি হচ্ছে স্টিভিয়াম, অ্যান্টিমনি কি, অ্যান্টিমনির ল্যাটিন নাম হচ্ছে স্টিভিয়াম, স্টিভিয়াম থেকে আসছে এসবি, স্টিভিয়াম থেকে আসছে এসবি। এরপর আসছে গোল্ড, গোল্ড আমরা যেটা স্বর্ণ বলি আর কি, গোল্ড, গোল্ড বা স্বর্ণ, এই স্বর্ণের ল্যাটিন নাম হচ্ছে অরাম, স্বর্ণের ল্যাটিন নাম কি, অরাম, অরাম থেকে আসছে এ ইউ, তাহলে স্বর্ণের সংকেত কি, স্বর্ণ বা গোল্ডের সংকেত কি, স্বর্ণ বা গোল্ডের সংকেত হচ্ছে এ ইউ, স্বর্ণ বা গোল্ডের সংকেত হচ্ছে এ ইউ, মনে থাকবে, স্বর্ণ বা গোল্ডের সংকেত হচ্ছে এ ইউ। ওকে,
এরপর আসো যে ল্যাড, ল্যাডের লেটিন নাম হচ্ছে প্লাম্বাম, ল্যাডের লেটিন নাম কি প্লাম্বাম, ল্যাডের লেটিন নাম হচ্ছে প্লাম্বাম, প্লাম্বাম থেকে আসছে পিবি, প্লাম্বাম থেকে পিবি আসছে। টাংস্টেন, টাংস্টেন মানে হচ্ছে ওল ফ্র্যাম, টাংস্টেন মানে হচ্ছে ওল ফ্র্যাম। টাংস্টেন চিনো? টাংস্টেন হচ্ছে কোনটা দেখো, ওই যে আমরা ছোটোকালে দেখতাম, এখন আর ওই বাল্বগুলো খুব কম ইউজ করা হয়। এই যে লাল লাল কতগুলো বাল্ব ইউজ করা হতো, লাল লাল এরকম, এরকম লাল লাল কতগুলো বাল্ব, এই বাল্বের মধ্যে এখানে কিছু এরকম তার পেঁচানো থাকতো, এগুলো হচ্ছে টাংস্টেনের ফিলামেন্ট। হ্যাঁ, এগুলো ছিল টাংস্টেন, এগুলো টাংস্টেন ছিল, টাংস্টেনগুলো জ্বলতো। তো এই টাংস্টেনের লেটিন নাম হচ্ছে ওল ফ্র্যাম, ওল ফ্র্যাম থেকে আসছে ডাবল ইউ, ডাবল ইউ, ঠিক আছে, ডব্লিউ আর কি। এরপর আসছে আয়রন, আয়রনের লেটিন নাম হচ্ছে ফেরাম, আয়রনের লেটিন নাম কি, আয়রনের লেটিন নাম হচ্ছে ফেরাম, ফেরাম থেকে আসছে এফ ই, ফেরাম থেকে আসছে এফ ই, তাহলে এফ ই মানে কি জানবা, আয়রন, আয়রন মানে কি লোহা, এটা মানে কি লোহা, আমরা যেটাকে লোহা বলে চিনি। এরপর আসছে মার্কারি, এটা হচ্ছে হাইড্রোজিরিয়াম, হ্যাঁ, হাইড্রোজিরাম, 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 এটাকে বলা হচ্ছে এইচ জি। মার্কার, মার্কার মানে মার্কারি মানে তো জানো পারদ, পারদ বাংলা নাম কি, পারদ। ওই যে জ্বর মাপে যে দেখো না, জ্বর মাপে, ওই জ্বর মাপে ওখানে দেখবা যে একটা দাগ উঠানামা করে, এটা মূলত মার্কারি, হ্যাঁ, এটা মূলত পারদ। এই পারদ থার্মোমিটারের অপর এটা এই ওই থার্মোমিটারের নামই হচ্ছে পারদ থার্মোমিটার, বা এটার অপর নাম ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটারও বলা হয় এটাকে। তাহলে আমরা এখানে কয়টা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এদিকে তোমার পাঁচটা, ছয় পাঁচ এগারোটা, এগারোটা নাম খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। এগুলো একদম তোমার এইচএসসি অবধি কাজে দিবে, ঠিক আছে, এইচএসসি মেডিকেল, তারপর তোমার একদম সব পরীক্ষায় এগুলো আসে বারবার। সো এখন থেকে ভালো মতো পড়ো, তো খুব কাজে দিবে। সোডিয়াম, সোডিয়ামের নাম হচ্ছে লেটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, এটা একটু মনে রাখতে হবে যে সোডিয়ামের লেটিন নাম ন্যাট্রিয়াম, প্রতীক এনএ, এডেন দ্বারা প্রকাশ করে। তুমি লেটিন নামগুলো মনে রাখলে প্রতীকটা মনে পড়ে যাবে। কপার কাপরাম, পটাশিয়াম ক্যালিয়াম, সিলভার আর্জেন্টাম, টিন স্টেনাম, অ্যান্টিমনি স্টিভিয়াম, গোল্ড হচ্ছে অরাম, লেড হচ্ছে প্লাম্বাম, টাংস্টন হচ্ছে ওল ফ্র্যাম, আয়রন হচ্ছে ফেরাম, মার্কারি হচ্ছে হাইড্রোজিরাম। ওকে, এগুলো হচ্ছে আমাদের লেটিন নাম থেকে আসা মূল, ঠিক আছে, এগুলো আমরা লেটিন নাম থেকে পাই। এখন তাহলে দেখো মৌলের জন্য কি হয়, মৌলের জন্য হয়, মৌলের জন্য কি হয়, মৌলের জন্য হয় প্রতীক। 118টা মৌলের জন্য 118টা প্রতীক আমরা পাবো, 118টা মৌলের জন্য 118টা প্রতীক আমরা পাবো, ঠিক আছে। এখন আসো যে যৌগ, যৌগের জন্য আমরা পাবো সংকেত বা ফর্মুলা, যৌগের জন্য আমরা কি পাবো, সংকেত। তাহলে দেখো বললাম না, এটা একটা হাইড্রোজেন পরমাণু, মনে করো এটা একটা হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেন পরমাণু যখন একসাথে দুইটা হবে তখন এটা কি ফর্ম করবে, হাইড্রোজেন অণু গঠন করবে। তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু যখন একসাথে হবে তখন এটা কি গঠন করবে, হাইড্রোজেন অণু গঠন করবে। এই হাইড্রোজেন অণুকে অণুকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, H2 দ্বারা না, এটাই হচ্ছে সংকেত, এটাই কি, এটাই হচ্ছে সংকেত, এটাই হচ্ছে সংকেত। তাহলে এগুলা কি, এগুলা হচ্ছে মৌলের প্রতীক, এগুলা হচ্ছে কি মৌলের প্রতীক। তাহলে মৌলের জন্য হয় প্রতীক, অণুর জন্য বা যৌগের জন্য হয় সংকেত, ঠিক আছে, এটা একটা অণু বা যৌগ বলতে পারো। তাহলে মৌলের জন্য হয় প্রতীক, অণু বা যৌগের জন্য হয় সংকেত, ঠিক আছে, বলা যাবে না। তাহলে দেখো সেমভাবে তুমি নাইট্রোজেনের ক্ষেত্রে বলতে পারো, দুটা নাইট্রোজেন যখন একসাথে হবে তখন কি গঠন করবে, নাইট্রোজেন সংকেত। এটা কি, এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, এটা কি, এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস। এরপর সে অ্যামোনিয়া, একটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন যখন একসাথে হবে, যখন সেটা ফর্ম করবে অ্যামোনিয়া, এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া, NH3, এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়া, এটাকে কি বলা হয়, অ্যামোনিয়া। এরপর সে ক্লোরিন, ক্লোরিন যখন দুইটা একসাথে ফর্ম করবে তখন সেটা Cl2 বা ক্লোরিন গ্যাস, দুইটা ক্লোরিন যখন একসাথে হবে তখন সেটাকে আমরা বলবো ক্লোরিন, ঠিক আছে। এরপর সে সালফিউরিক অ্যাসিড, দুইটা হাইড্রোজেন, একটা সালফার, চারটা অক্সিজেন, দুটা হাইড্রোজেন, একটা সালফার, চারটা অক্সিজেন মিলে সালফিউরিক অ্যাসিড ফর্ম করবে, কি ফর্ম করবে এটা, সালফিউরিক অ্যাসিড। এরপর আসে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা হাইড্রোজেন এবং দুইটা ক্লোরিন যখন একসাথে হবে তোমার, তখন সেটাকে আমরা বলবো হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, তাহলে এগুলা হচ্ছে কি অণু, অণুর জন্য হয় সংকেত, আর মৌলের জন্য হয় প্রতীক। আমরা এর আগে যেটা পড়ে সেটা হচ্ছে মৌল, এই মৌলের জন্য হয় প্রতীক, অণুর জন্য হয় সংকেত।
তো সংকেত বা ফর্মুলা যদি আমরা বলি কি, হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে হাইড্রোজেন H2 ব্যবহার করা হয়, যার অর্থ হলো একটা হাইড্রোজেনের অণুতে দুটো হাইড্রোজেনের পরমাণু আছে বা হাইড্রোজেন আছে। আবার পানির একটি অণুকে প্রকাশ করতে H2O ব্যবহার করা হয়। এর অর্থ হচ্ছে পানির একটা অণুতে একটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে আমরা যেটা বললাম H2O, এটা হচ্ছে পানির সংকেত। এটা কি? এটা হচ্ছে পানির সংকেত, ঠিক আছে? এটা হচ্ছে পানির সংকেত মূলত। এতটুকু বুঝতে কিনা? কারো সমস্যা আছে এতটুকুতে? বলো। মৌলের প্রতীক, সংকেত, এই পরমাণু অণু এই বিষয়গুলোতে বলো, কারো কোনো সমস্যা থাকলে বলো। জুলকার বুঝছো কিনা? জি বুঝছি। মহসিন বোঝা গেছে? মহসিন, তোমার মাইক্রোফোন অফ। মাসিবা বুঝছো? মাইক্রোফোন অন করে বলো। স্যার আমি সালফিউরিক অ্যাসিডটা বুঝি নাই। এসিডটা বুঝো নাই? জি। ওকে। আচ্ছা দেখো, অ্যাসিড হচ্ছে দুইটা, হ্যাঁ আমাদের এখানে দুইটা অ্যাসিডের নাম দেওয়া আছে। এগুলো আপাতত মানে আমরা তো অত বিস্তারিত পড়ছি না, জাস্ট তোমরা জাস্ট নামগুলো পড়তেছো। তো এখানে আমরা দুইটা অ্যাসিডের সংকেত দেওয়া আছে, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো তোমাকে জাস্ট অত কিছু জানতে হবে না, মনে রাখো যে সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটাই, যে সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4, যেখানে দুটো হাইড্রোজেন পাবা, একটা সালফার পাবা, একটা অক্সিজেন পাবা, ঠিক আছে? আর অ্যাসিড মানে হলো যেটা তোমার হাইড্রোজেন দান করতে পারে। আমরা আর একটু বড় হলে এগুলো জানবো। অ্যাসিড মানে হলো যারা হাইড্রোজেন দান করতে পারে, ঠিক আছে? জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন দান করে। এই সালফিউরিক অ্যাসিড মূলত জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করতে পারে। দেখো তার মাঝে হাইড্রোজেন আছে, তার মানে সে দান করতে পারবে। এই যে যারা হাইড্রোজেন দান করে তাদেরকে আমরা অ্যাসিড বলি, বা প্রোটন যারা দান করে তাদেরকে আমরা অ্যাসিড বলি। সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো দুটো হাইড্রোজেন, একটা সালফার, একটা চারটা অক্সিজেন। এতটুকু মনে রাখলে তোমার হয়ে যাবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হলো HCl, যেখানে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন। এবং এটা অ্যাসিড কেন? কারণ এটা এটা হাইড্রোজেন দান করতে পারে, তাই এটা একটা অ্যাসিড। ওকে, জাস্ট এতটুকু জানলে চলবে। আচ্ছা, আমরা আর খুব অল্প করে পড়বো এখান থেকে। দেখো, পরমাণু পরমাণু সংগঠন, সাংগঠনিক কণা বা দ্য ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ অ্যান অ্যাটম। তো একমাত্র হাইড্রোজেন ছাড়া সকল পরমাণুর কণা দিয়ে তৈরি। সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। মানে খেয়াল করো, আমরা পড়লাম না যে পরমাণু, পরমাণু কি? পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের, এই যে মৌলিক পদার্থ যেগুলো বললাম, মৌলিক পদার্থের একদম ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কণা। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে কি? পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু। এই পরমাণু কি দিয়ে গঠিত? তাইলে এই পরমাণু কি দিয়ে গঠিত? এই যে এই পরমাণুটা কি দিয়ে গঠিত জানো? এই পরমাণুটা হচ্ছে এমন থাকে, দেখো এটা হচ্ছে তোমার একটা নিউক্লিয়াস ধরতে পারো। এই নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন প্লাস নিউট্রন। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? প্রোটন প্লাস নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনের এইখানে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন ইলেকট্রন, এখানে কি থাকবে? বিভিন্ন ইলেকট্রন থাকবে। ইলেকট্রন সমূহ এভাবে ঘুরতে থাকবে। এটা হচ্ছে আমাদের একটা পরমাণু। এই টোটাল একটা পরমাণু। তাহলে পরমাণুর মধ্যে আমরা কি পাবো? পরমাণুর মধ্যে আমরা প্রোটন পাবো, প্রোটন। পরমাণুর মধ্যে আমরা প্রোটন পাবো, পরমাণুর মধ্যে আমরা নিউট্রন পাবো। পরমাণুর মধ্যে আমরা প্রোটন পাবো, পরমাণুর মধ্যে আমরা নিউট্রন পাবো। ভালো মতো এগুলো তোমাদের জন্য একদম নতুন, আমি ওভাবে করে বারবার বলতেছি। সো একটু ইউজ টু হাউ। আমরা যখন অধ্যায়টা দ্বিতীয়বার পড়বো তখন আরও আমি বেসিক থেকে পড়াবো, তখন তোমাদের আরও মজা লাগবে। আপাতত আমি এমনভাবে পড়াচ্ছি যেই শব্দগুলোর সাথেই তোমরা প্রথমবার পরিচিত হচ্ছ,
ঠিক আছে? ওভাবে আমি এখন যদি অনেক ডিপলি পড়াইতে যাই তোমাদের সব মাথার উপরে দিয়ে যাবে। সো আপাতত যেহেতু অনেক দিন পরে তোমরা পড়ালেখায় ফিরে আসতেছো, মানে বিশাল একটা গ্যাপ গেছে কিন্তু। একে তো হচ্ছে তোমরা এর আগের বছর যেগুলো গেছে এগুলোতে ভালো মতো পড়াশোনা করো নাই, মানে কারিকুলামটাই ছিল যে যেখানে পড়াশোনা করতে হয় না, কাগজ কাটাকাটি করে নিয়ে যেতে, পরীক্ষাও হতো না, যে যেমনভাবে পারছো ওভাবে করে করছো। সো এখন থেকে আস্তে আস্তে পড়াশোনা যেহেতু ফিরে আসতেছো, এবং আমি যদি হঠাৎ করেই তোমাদেরকে অনেক কঠিন টপিক বোঝাই, অনেক কঠিনভাবে বোঝাই, তোমাদের জন্য মানে বিষয়টা খুব ইয়ে হবে, মনে করবা যে বিজ্ঞান মানেই কি কঠিন না, বিজ্ঞান বোঝার আছে, সহজ আছে। সো আমরা একটু জাস্ট মনোযোগী হতে হবে। দেখো, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থ তো বুঝছো, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম, মৌলিক পদার্থকে তুমি যদি ভাঙতে থাকো, ভাঙতে ভাঙতে যেটা ক্ষুদ্রতম হিসেবে পাবা সেটা হচ্ছে পরমাণু। সেটাই কি? সেটা হচ্ছে পরমাণু। এবং এই পরমাণু কি দিয়ে গঠিত? এই পরমাণু গঠিত তোমার ইলেকট্রন দিয়ে, এই পরমাণু গঠিত তোমার ইলেকট্রন দিয়ে, এই পরমাণু গঠিত তোমার প্রোটন দিয়ে, এই পরমাণু গঠিত তোমার নিউট্রন দিয়ে। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা বিষয় দিয়ে প্রতিটা পরমাণু গঠিত। তাহলে প্রতিটা পরমাণু কি কি দিয়ে গঠিত? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা জিনিস দিয়ে গঠিত। আমাদের প্রতিটা পরমাণু কী কী দিয়ে গঠিত? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে প্রতিটা পরমাণু গঠিত। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে প্রতিটা পরমাণু গঠিত। যেখানে আমাদের পরমাণুর এই যে এটা যদি তোমার নিউক্লিয়াস হয়, এটাকে কি বলবা? পরমাণুর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে কে থাকবে? প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রন থাকবে পরমাণুর নিউক্লিয়াসে। এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আমাদের ইলেকট্রন সমূহ এভাবে ঘুরতে থাকে। তাহলে এগুলো কি ঘুরতে থাকে? ইলেকট্রন সমূহ বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে, ঠিক আছে? আপাতত এটুকু জানা, আমরা বিস্তারিত যাচ্ছি। তাহলে পরমাণু কি দ্বারা গঠিত? পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে আমরা একটু কিছু পড়াশোনা করব। তাহলে এই যে তিনটা কণা দিয়ে গঠিত, কি কি কণা? কি কি কণা এগুলা? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই পরমাণুগুলা কি দিয়ে গঠিত? পরমাণুগুলা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে গঠিত। সেগুলো কি কি? এই যে পরমাণু তিনটা কণা দিয়ে গঠিত, এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। খুব সুন্দর মতো করে পড়বা। এই কণাগুলাকে পরমাণুর সাংগঠনিক বা ফান্ডামেন্টাল বা মৌলিক কণা বলা হয়। এগুলাই হচ্ছে মৌলিক কণা, ঠিক আছে? পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে, এই যে বললাম না, পরমাণুর কেন্দ্রে, কেন্দ্রে মানে একদম নিউক্লিয়াসে, এই যে নিউক্লিয়াসে থাকবে কি কি? প্রোটন প্লাস নিউট্রন, পি প্লাস এন, প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এই যে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে প্রোটন বা নিউট্রন থাকে, এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। ইলেকট্রনগুলা এই নিউক্লিয়াসকে ঘিরে, এই যে এটা যদি তোমার নিউক্লিয়াস হয়, প্রোটন, এটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসকে ঘুরে ইলেকট্রনগুলো এভাবে ঘুরতে থাকে, বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো এভাবে ঘুরতে থাকে, ঠিক আছে? এটাই। এবার ইলেকট্রন কি? ইলেকট্রন হলো পরমাণুর একটি মৌলিক কণিকা যার আদান বা চার্জ ঋণাত্মক। তাহলে ইলেকট্রন হলো পরমাণুর মৌলিক কণিকা। তাহলে ইলেকট্রন, আমরা ইলেকট্রন নিয়ে পড়তেছি। ইলেকট্রনকে আমরা প্রকাশ করব ই মাইনাস দ্বারা, এইভাবে ই মাইনাস দ্বারা প্রকাশ করব। মাইনাস মানে বোঝাচ্ছি নেগেটিভ চার্জ বিশিষ্ট, মাইনাস মানে বোঝাচ্ছে এটা কেমন? নেগেটিভ চার্জ বিশিষ্ট। এই আদানের পরিমাণ কত? এটার আদানের পরিমাণ হচ্ছে, আদান বা চার্জ, এটা চার্জ আছে, একটা চার্জ আছে, এর চার্জের পরিমাণ হচ্ছে -1.60 ইন্টু 10 ইনভার্স, এটাকে কি বলা হয়? 10 ইনভার্স 19 কুলম্ব, ঠিক আছে? ভালো মতো করে শোনো, 1.60 ইন্টু 10 ইনভার্স, বা এভাবেও বলতে পারো 1 - 1.10 to the power -19 কুলম্ব, ঠিক আছে? 1 - 1.60 ইন্টু 10 to the power -19 কুলম্ব। একে আমরা ই দ্বারা প্রকাশ করি একটি ইলেকট্রনের ভর। তাহলে ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম, 10 to the power -28ও বলতে পারো। তাহলে ইলেকট্রনের ভর হচ্ছে -9.11 10 - 28 গ্রাম, এবং ইলেকট্রনের আপেক্ষিক আধান -1 ধরা হয়। এরপর হচ্ছে, এবং এর ভর প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় 1840 গুণ কম। তার মানে ইলেকট্রনের ভর আসলেই অনেক কম, ঠিক আছে? এটা দেখো অনেক ছোট একটা সংখ্যা, কিন্তু 9.11 10 - 28 গ্রাম, এটা অনেক ছোট একটা সংখ্যা, যেটা তোমার প্রোটন ও নিউট্রনের ভর হচ্ছে 1840 গুণ কম। তাই এর আপেক্ষিক ভরকে 0 ধরা হয়, এর আপেক্ষিক ভরকে অনেকটা 0 ধরা হয়, ঠিক আছে? তো আমি তোমাদের প্রেশার আর বাড়াবো না, এখানে নিউট্রন সম্পর্কে এগুলো মনে রাখতে হবে। সো আমরা এগুলো আগামীকাল পড়বো, এতটুকু ভালো মতো করে পড়বা, ঠিক আছে? ইলেকট্রন অবধি ভালো মতো করে পড়বা। এখানে অনেক পড়া, কিন্তু ইলেকট্রনের চার্জগুলো মনে রাখতে হবে। ইলেকট্রনের চার্জ কত? -1.60 10 ইনভার্স 19 কুলম, ভরটা মনে রাখতে হবে, আপেক্ষিক আধানটা মনে রাখতে হবে।
এরপরে হচ্ছে এখান থেকে এই যে সংকেতগুলো মনে রাখবা, নাইট্রোজেনের সংকেত কি, অ্যামোনিয়ার সংকেত কি, ক্লোরিনের সংকেত কি, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি। এরপরে হচ্ছে ল্যাটিন নাম থেকে কি কি পাওয়া যায় এবং আমরা মৌলিক যে মৌলের সংকেত কি। তাহলে আমরা আজকে কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম পরমাণু এবং অণু নিয়ে। পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণুই হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এবং এই যে একাধিক মৌলিক পদার্থ যখন একসাথে হয়, একাধিক পরমাণু যখন একসাথে হয়, তখন আমরা পাবো অণু। ঠিক আছে? মনে করি যে অক্সিজেন অক্সিজেন অণু, অক্সিজেন একটা অণু, অক্সিজেন অক্সিজেন একটা পরমাণু, এটা অক্সিজেন একটা পরমাণু, দুটো অক্সিজেন মিলে একটা অক্সিজেন অণু গঠন করছে। এরপরে কার্বন ডাইঅক্সাইড একটা অণু। এরপর আসো মৌলের প্রতীক। আমরা যে বললাম এই অণু পরমাণু এগুলোর প্রতীক কি হবে? হাইড্রোজেনের প্রতীক হলো এইচ, হাইড্রোজেনের প্রতীক হলো এইচ, অক্সিজেনের প্রতীক হলো ও, নাইট্রোজেনের প্রতীক হলো এন। সেমভাবে আমরা দুটা পদ্ধতিতে এই প্রতীক এবং এগুলো করে থাকি। ঠিক আছে? সো এখানে আমরা মৌলের প্রতীক হিসেবে এগুলো বলতে পারি: কার্বনের প্রতীক সি, ক্লোরিনের প্রতীক সিএল, ক্যালসিয়ামের প্রতীক সিএ, কোবাল্টের প্রতীক সিও, ক্যাডমিয়ামের প্রতীক সিডি, ক্রোমিয়ামের প্রতীক সিআর। এরপর আসো যে লেটিন নাম, আমাদের লেটিন নাম থেকেও এই কিছু প্রতীক নেওয়া হয়েছে: সোডিয়াম, নাট্রিয়াম, কপার, কাপরাম, পটাশিয়াম, ক্যালিয়াম, সিলভার, আর্জেন্টেনাম, টিন, স্টেনাম, অ্যান্টিমনি, স্টিভিয়াম, গোল্ড, অরাম, ল্যাড, প্লাম্বাম, টাংস্টেন, ওলফ্রাম, আয়রন হচ্ছে তোমার ফেরাম, মার্কারি হচ্ছে হাইড্রোজিরিয়াম। ঠিক আছে? হাইড্রোজিরাম। এরপর হচ্ছে সংকেত। সংকেত কিসের হয়? অণুর হয় সংকেত। ঠিক আছে? নাইট্রোজেনের সংকেত, অ্যামোনিয়ার সংকেত, ক্লোরিন, সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে আমরা পরমাণু কি দ্বারা গঠিত? তিনটা মৌলিক কণা দিয়ে গঠিত। কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখানে ইলেকট্রন সম্পর্কে আমরা কিছু কথাবার্তা বলছি। ইলেকট্রনের চার্জ হলো বা আধান হলো -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এবং ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 10⁻28 গ্রাম। আধান হচ্ছে আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান বলতে আমরা আগামীকাল বিস্তারিত বলবো। -1, এবং এর ভর হচ্ছে প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় 1840 গুণ কম। ঠিক আছে? এতটুকু আমরা রাখলাম আজকে। এতটুকুতে কার কোনো সমস্যা থাকলে বলো। ভাই একটা কথা বলবো? বলো। আমাদের তো